আসসালামু আলাইকুম। আমি নাফিজ আহমেদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা। আজকে আমাদের টপিক হলো ডিএনএ অণুর রেপ্লিকেশন। তো এই টপিকটা থেকে এইচএসসিতে সিকিউ এমসিকিউ মাঝে মাঝেই এসে থাকে, আর অ্যাডমিশনের অবজেক্টিভ এসে থাকে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমাদের এই টপিকটা আজকে শুরু করা যাক। তো ডিএনএ অণুর রেপ্লিকেশন। তো ডিএনএ অণুর রেপ্লিকেশনের সংজ্ঞাটা কই পাবো? একটু নিচে গেলে আমরা পাবো যে প্রক্রিয়ায় একটি মাত্রে ডিএনএ থেকে প্রতিরূপ দুটি ডিএনএ উৎপন্ন হয় তাকে ডিএনএ রেপ্লিকেশন বলে। অর্থাৎ আমরা যদি উপরে এই চিত্রটা দেখি যে আমাদের এই একটা মাতৃ ডিএনএ আছে, সেটা থেকে আমরা দুইটা নতুন ডিএনএ পেলাম। এই হচ্ছে আমাদের ডিএনএ অণুর রেপ্লিকেশন। এর মধ্যে আমাদের তিনটা পদ্ধতি আছে, অনুকল্প রয়েছে। সেটা হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প, অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, বিচ্ছুরণশীল অনুকল্প। তো এই সম্পর্কে আমরা হালকা জেনে ফেলি। তো সংরক্ষণশীল অনুকল্প, যে প্রক্রিয়ায় মাতৃ ডিএনএ থেকে যে নতুন ডিএনএ সৃষ্টি হবে তার একটিতে দুটি সূত্রই আসে মাতৃ ডিএনএ থেকে এবং অপরটিতে দুটি সূত্রই থাকে নতুন। তো এখানে আমাদের প্রথম যেটা ছিল এটা মাতৃ ডিএনএ, সেটা থেকে যে নতুনটা হয়েছে এর দুইটা যে সূত্র আছে দুইটাই হচ্ছে পুরাতন, আর নতুন যে আরেকটা তৈরি হয়েছে সেটার দুইটা সূত্রই হচ্ছে একদম নতুন। তো এই হচ্ছে গিয়ে আমাদের সংরক্ষণশীল পদ্ধতি। এরপরে আমরা আসো অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটায়। অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটা কি? যেখানে আমাদের মাতৃ ডিএনএ যে দুইটা সূত্র আছে তার নতুন ডিএনএর মাঝে একটা থাকবে মাতৃ ডিএনএ থেকে হুবহু, আর অপর ডিএনএটা থাকবে আমাদের নতুন ডিএনএ। তো অর্থাৎ একটা আমাদের মাতৃ আর একটা হচ্ছে নতুন, সেইটাই হচ্ছে আমাদের অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। আর লাস্টে আরেকটা আছে আমাদের, সেটা হলো বিচ্ছুরণশীল অনুকল্প। তো বিচ্ছুরণশীল অনুকল্পটার মাঝখানে আমরা কি পাই যে এইটার অর্ধেক থাকবে, কিছু অংশ থাকবে আমাদের মাতৃর অণু থেকে আর কিছু থাকবে নতুন, কিছু অংশ থাকবে আমাদের মাতৃ থেকে, কিছু থাকবে নতুন। এভাবে মানে বিচ্ছিন্নভাবে যেটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে আমাদের বিচ্ছুরণশীল অনুকল্প। এই তিনটে অনুকল্প বিজ্ঞানীরা দিয়েছে। দেন আসো এর মাঝখানে মূলত আমাদের অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটাই সবচাইতে ইম্পর্ট্যান্ট, কারণ এই বিজ্ঞানীরা পরবর্তীতে প্রমাণ পেয়েছে যে এই পদ্ধতিতেই ডিএনএ রেপ্লিকেশন হয়ে থাকে। কীভাবে প্রমাণ পেয়েছে? এখানে একটা আছে, ইকোলি ব্যাকটেরিয়াতে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটি অনুকল্পটি প্রমাণ করে। এছাড়া আরেকটা আছে, 1960 সালে সুয়েকা মানব হেলাকোষ ও সাইমন 1961 সালে ক্লামাইডোমোনাস শৈবালে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটি প্রমাণ করেন। এই ছিল আমাদের এই ডিএনএ প্রতিলিপন অনুকল্প তিনটি। এরপরে আমরা আসো ডিএনএ অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া ডিএনএ অণুর রেপ্লিকেশন। এখানে আমরা কী জন্য অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটাই পড়ব? কারণ এইটাই হচ্ছে গিয়া সর্বজনীন পদ্ধতি, এর মাধ্যমেই সবসময় আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয়ে থাকে। তো প্রথমে আমরা এখানে ডিএনএ রেপ্লিকেশনের সংখ্যাটা উপরে রয়েছে। এরপর আমরা কোষচক্রের এস ধাপে ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়। কোন ধাপে সম্পন্ন হয়? এস ধাপে। ডিএনএ ওই কোষ বিভাজনে তোমরা হয়তো জেনেছো যে অনেকগুলো স্টেজ আছে, এম ফেজ, জি ফেজ, বিভিন্ন স্টেজের মধ্যে আমাদের এস ধাপ যেটা এস ফেজ, সেখানে আমাদের ডিএনএ অণুর রেপ্লিকেশনটা সম্পন্ন হয়ে থাকে। এটা হয়ে থাকে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। এরপরে আমরা আসো ডিএনএ কোষের, এরপরে আমাদের বিভিন্ন কোষে মানে আদি কোষে আর প্রকৃত কোষে কিছু পার্থক্য দিয়েছে। যে আদি কোষে কী হয়, আদি কোষে ডিএনএ বৃত্তাকার, এর মাঝে কোনো প্রান্ত নেই, তাই এক জায়গাতে রেপ্লিকেশন শুরু হয় এবং সেটা মাঝখানে এক জায়গায় এসে পরবর্তীতে মিলিত হয়। আর প্রকৃত কোষে কী হয়, ডিএনএ লম্বাকার, এর দুটি প্রান্ত থাকে। তাছাড়া প্রকৃত কোষের ডিএনএ রেপ্লিকেশনের গতি কম থাকে, আর যে কোনো মাঝখান থেকে যে কোনো জায়গা থেকে শুরু হয়ে রেপ্লিকেশন শুরু হয়ে সূত্রের মাঝে একই জায়গায় বা বহু জায়গায়, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হয় সূত্রের মাঝে একই জায়গায় বা বহু জায়গায়, এরপর সেটা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। তো ডিএনএ অণুর যে রেপ্লিকেশনের
রেপ্লিকেশনের উপকরণ, বিভিন্ন উপকরণ দরকার হয়, যেমন একটি সাসের দরকার হয়, অসংখ্য নিউক্লিওটাইডের ট্রাইফসফেটের দরকার হয়, নিউক্লিওটাইডগুলোর মাঝে বন্ড তৈরির জন্য প্রচুর শক্তি দরকার হয়, আর কিছু এনজাইম আর প্রোটিন মিলে তৈরি হয় রেপ্লিকেশন কমপ্লেক্স। রেপ্লিকেশন কমপ্লেক্সের মধ্যে কি কি আছে আমাদের? রেপ্লিকেশনের প্রধান এনজাইম হলো ডিএনএ পলিমারেজ, আর আছে হেলিকেস, প্রাইমেস, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, গাইডেস, টপোআইসোমারেজ, এইগুলো। তো এখন আমরা আসলে ডিএনএ অণুর রেপ্লিকেশনের ধাপসমূহ, আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের এইটা, এই যে রেপ্লিকেশনের ধাপসমূহ। মূলত এখানে 3টা ধাপ রয়েছে, আমরা এক এক করে সে সম্পর্কে জানব। তো প্রথমে আমাদের ডিএনএ অণুর রেপ্লিকেশন যে জায়গাটাতে তৈরি হয়, শুরু হয়, সেইটাকে বলা হয় ওরিতে তৈরি হয়। এখানে কি হয়, ডাবল হেলিক্সের 2টি স্ট্র্যান্ড থেকে একক স্ট্র্যান্ড তৈরি, মানে এই স্ট্র্যান্ড 2টা তো একসাথে ছিল, এই যে একসাথে, সেটা থেকে আমাদের সিঙ্গেল স্ট্র্যান্ডে তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে গিয়া প্রথম ধাপে হয়ে থাকে। কিভাবে হয়? প্রথমে হেলিকেজ এনজাইম, এখানে আমরা আসলে হেলিকেজ এনজাইমটা কী করে, এইখানে যে হাইড্রোজেন বন্ডগুলো রয়েছিল আমাদের, সেই হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে ফেলে, মূলত এই কাজটি করে থাকে হেলিকেজ এনজাইম। আর এই যে ওয়াই শেপের তৈরি হয়, যাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক, অর্থাৎ হাইড্রোজেন বন্ডটাকে হেলিকেজ এনজাইম ভেঙে ফেললো আর ওয়াই শেপের রেপ্লিকেশন ফর্ক তৈরি করলো। এরপরে আমরা আসো যে সদ্য যে আমাদের এইখানে যে প্যাচটা খুলছে, সেটা যাতে আবার প্যাচ খেয়ে না যায়, সেইটা নিশ্চিত করে আমাদের টপোআইসোমারেজ। তো হেলিকেজ আমাদের হাইড্রোজেন বন্ডটাকে ভেঙে দিল, তো এরপর টপোআইসোমারেজ আমাদের এইটা যাতে পুনরায় প্যাচ না খায় বা পাক খেয়ে না যায়, সেটা নিশ্চিত করে টপোআইসোমারেজ। আদিকোষে এই কাজটা করে থাকে গাইডেস। দেন আসো যে পুনরায় যাতে হাইড্রোজেন বন্ড তৈরি হতে না পারে, তাকে সেই জন্য কাজ করে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এসে যুক্ত হয়ে যাতে পুনরায় আবার এই বন্ডগুলো তৈরি হইতে না পারে, সেটা নিশ্চিত করে। এই ছিল প্রথমে। এরপরে আসো যে রেপ্লিকেশনে পৃথক হওয়া নতুন স্ট্র্যান্ড, প্রত্যেকটি স্ট্র্যান্ড নতুন স্ট্র্যান্ড তৈরি সাস হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের এইখানে যে আমাদের পৃথক হয়েছে একটা স্ট্র্যান্ড, এটা হচ্ছে নতুন স্ট্র্যান্ড যে এখানে এসে তৈরি হবে, সেইটার একটা সাস হিসেবে কাজ করে। অর্থাৎ এখানে এর সাথে টি, সি এর সাথে জি, এইরকমভাবে যুক্ত হতে থাকবে। তো এর সাথে টি আর সি এর সাথে জি তৈরি হওয়ার জন্য এই পুরাতন স্ট্র্যান্ডটা হচ্ছে একটা সাস হিসেবে কাজ করবে। এই হলো আমাদের মানে প্রথম ধাপ। এখানে যে রেপ্লিকেশন বাবলটা তৈরি হবে, রেপ্লিকেশন বাবল বিভিন্ন জায়গায় তৈরি হতে থাকবে, সেগুলো একত্রিত হয়ে একসময় সম্পূর্ণ ডিএনএটা পৃথক হয়ে যাবে। তো এই আমাদের প্রথম ধাপ কমপ্লিট হলো। দ্বিতীয় ধাপ আমাদের সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। সম্পূরক স্ট্র্যান্ড তৈরি কিভাবে হইতেছে, এটা এখানে বিভিন্ন পলিমারেজ কাজ করতেছে, যেমন ডিএনএ পলিমারেজ কাজ করতেছে, ডিএনএ পলিমারেজ 3 কাজ করতেছে, আরএনএ প্রাইমেজ কাজ করতেছে। কিভাবে কাজ করে সেটা আমরা এখন জানি। যে ডিএনএসটা তৈরি করে রেপ্লিকেশনে কাজ করতে থাকে, তো এনজাইম কেবলমাত্র পূর্ব থেকে বিরাজমান স্ট্র্যান্ডের 3 প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত হতে পারে। নতুন স্ট্র্যান্ড সর্বদা 5 to 3 প্রাইম অভিমুখী হয়ে থাকে। তো নিচে আমরা চিত্রতে দেখতে পারি যে এইখানে 3 প্রাইম আছে, এইখানে এসে সব এনজাইমগুলো যুক্ত হয়, আর নতুন স্ট্র্যান্ডটা তৈরি হয় 5 থেকে 3 প্রাইমের দিকে। দেন এই পুরাতন স্ট্র্যান্ডটা একটা সাস হিসেবে কাজ করে এবং নতুন স্ট্র্যান্ড সেখানে তৈরি হতে থাকে। আরএনএ প্রাইমেজ আছে এখানে, এটি একটি রেপ্লিকেশন এনজাইম আরএনএ প্রাইমার দিয়ে তৈরি থাকে। এটি পুরাতন স্ট্র্যান্ডকে সাস হিসেবে ব্যবহার করে রেপ্লিকেশন ফর্কের কাছে ক্ষুদ্র কমপ্লিমেন্টারি আরএনএ সূত্রক তৈরি করে, যা 10 থেকে 60 নিউক্লিওটাইড বিশিষ্ট আরএনএ প্রাইমার। এই আরএনএ প্রাইমার তৈরি হওয়ার পর ডিএনএ পলিমারেজ এনজাইম এই প্রাইমারকে ভিত্তি করে নিউক্লিওটাইডের সংযুক্তির কাজ শুরু করতে পারে। দেন আমাদের ডিএনএ পলিমারেজ 3 এ এনজাইম সাসের একটি কমপ্লিমেন্টারি, অর্থাৎ এর সাথে টি ডাবল বন্ডে আর সি এর সাথে জি ট্রিপল বন্ডে নিউক্লিওটাইড এনে যুক্ত করতে থাকে। তো এভাবে আমাদের কমপ্লিমেন্টারি ডিএনএটা তৈরি হওয়া শুরু হয়ে গেল।
এখানে সেগুলো এক এক করে দেখিয়েছে যে একটা থাকবে লিডিং স্ট্যান্ড, একটা থাকবে ল্যাগিং স্ট্যান্ড। এই যে 5 to 3 যে এই স্ট্যান্ডটা হচ্ছে গিয়ে আমাদের 3 to 5 এই স্ট্যান্ডটা হচ্ছে আমাদের লিডিং স্ট্যান্ড, আর হচ্ছে গিয়া এর সাথে যুক্ত হবে লিডিং স্ট্যান্ড, আর 5 to 3 এটার সাথে যুক্ত হবে আমাদের ল্যাগিং স্ট্যান্ড। এরপরে আমাদের আসো এখানে শুরু করা যাক যে নতুন যে নিরবিচ্ছিন্ন ফর্কের বৃদ্ধি পেতে থাকে তাকে বলা হয় লিডিং সূত্র, আর যে সূত্রটি রেপ্লিকেশন ফর্ক বিপরীত দিকে পেতে থাকে তাকে বলা হয় ল্যাগিং সূত্র। তো উপরে আমরা এখানে দেখেছি যে এই উপরের যে স্ট্যান্ডটা আছে যে 3 to 5 প্রাইমের ওই দিকে যেটা তো লাগতে থাকে যে 5 to 3 প্রাইম, এটা হচ্ছে আমাদের লিডিং স্ট্যান্ড, আর নিচের দিকে যেটা রয়েছে আমাদের 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে সেইখানে আমাদের লাগতে থাকে আমাদের ল্যাগিং স্ট্যান্ড। তো লিডিং স্ট্যান্ড ল্যাগিং স্ট্যান্ড এই দুইটাই খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেক সময় এসে থাকে 1 মার্কের কোশ্চেনে। তো নতুন যে সূত্রটি নিরবিচ্ছিন্নভাবে ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে তাকে লিডিং স্ট্যান্ড, অর্থাৎ এই উপরে দেখা যায় যে এইটা লিডিং স্ট্যান্ডটা আমাদের এই যে ফর্ক, এই যে ওয়াই শেপ যে ফর্কটা এই ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকবে, এটা হচ্ছে লিডিং স্ট্যান্ড। আর অপর যেটা আছে যে সূত্রটি রেপ্লিকেশন ফর্ক থেকে বিপরীত দিকে যায় সেটা হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড, অর্থাৎ এই যে রেপ্লিকেশন ফর্ক থেকে বিপরীত দিকে গেছে এটা হচ্ছে আমাদের ল্যাগিং স্ট্যান্ড। লিডিং সূত্র নিরবিচ্ছিন্নভাবে তার প্রতিরূপ সৃষ্টি করে অগ্রসর হওয়ার কারণে ল্যাগিং সূত্রে জোড়াবিহীন নিউক্লিওটাইডের সারি তৈরি হয়। তো ল্যাগিং সূত্রে একটা মানে মাঝখান দিয়ে খাপসারা থাকে, অর্থাৎ রেগুলার থাকে না, ইররেগুলার থাকে, এই যে মাঝখান দিয়ে কিছু গ্যাপ রেখে যায়, সেইগুলো আবার পরবর্তীতে পূরণ করে, সেটা হচ্ছে এই খণ্ড খণ্ড বিচ্ছিন্ন অংশকে বলা হয় ওকাজাকি খণ্ড। লাইগেজ এনজাইম ওকাজাকি খণ্ডগুলোর মাঝখানের গ্যাপকে সংযুক্ত করে নতুনভাবে সৃষ্টি করে এবং নিরবিচ্ছিন্নতা দান করে। তো আরেকটা এনজাইম আমরা এখানে পাইলাম যে লাইগেজ এনজাইম। তো লাইগেজ এনজাইমটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট যে ওকাজাকি খণ্ডগুলোকে যুক্ত করা। তো একই সাথে ডিএনএ ডাবল হেলিক্সের বিভিন্ন স্থানে রেপ্লিকেশন কার্য শুরু হওয়াতে অল্প সময়ের মধ্যে ডাবল হেলিক্সটি রেপ্লিকেট হয়ে দুটি ডাবল হেলিক্সে পরিণত হয় এবং প্রতিলিপন সমাপ্ত হয়। তো এই আমাদের গেল ডিএনএ প্রতিলিপন সমাপ্ত হলো। এখন একটা ইম্পর্ট্যান্ট কাজ হলো ডিএনএ প্রুফ রিডিং বা মেরামত। ঠিক আছে, তো প্রুফ রিডিং বা মেরামত কীভাবে হয়ে থাকে, এর সাথে টি এর স্থলে অনেক সময় এর সাথে সি যুক্ত হয়ে যায়, তো এইটা একটা ভুল হয়েছে, তো এই জন্য প্রুফ রিডিং দরকার। তো এইটা কিভাবে আমরা ধরা পড়ে, মূলত যেখানে এরকম ভুল হয়ে থাকে সেখানে ডিএনএ পলিমারেজ 3 সামনে অগ্রসর হতে পারে না, আর সেটা যে সময় সামনে অগ্রসর হতে পারে না তখন ডিএনএ পলিমারেজ 1 আর ডিএনএ পলিমারেজ 2 এবং কিছু প্রোটিন মিলে একটা রিপেয়ার কমপ্লেক্স তৈরি করে, আর সেটা আমাদের এই ভুলটাকে সংশোধন করে দেয়। এখন এই ভুল হলে আমাদের কি হতে পারে, যে মানুষের জেরোডার্মা পিগমেন্টোসাম নামে এক ধরনের চর্মরোগ হয়ে থাকে। তো এই একটা জিনিস হয়ে থাকে। এরপরে আরও এখানে উপরে দেওয়া আছে মিসম্যাচের কারণে মানুষের এক ধরনের কোলন ক্যান্সার হয়ে থাকে এবং বিভিন্ন বিষাক্ত পদার্থের ফলেও এই ড্যামেজটা হয়ে থাকে। তো রেপ্লিকেশন কমপ্লেক্স কী কী নিয়ে গঠিত তার একটা ছোট্ট একটা চার্ট দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন টার্গেট তাদের জন্য এই চার্টগুলো থেকে বেশি কোশ্চেন আসে। তো এই চার্টটা একবার পড়ে ফেলি যে টপো আইসোমারেজ কী করে, আমরা আগেই পড়েছি যে পেঁচানো অবস্থা মুক্ত করে থাকে। তো টপো আইসোমারেজের কাজ কি, পেঁচানো অবস্থা মুক্ত করা। ডিএনএ হেলিকেজ কী করে, ডিএনএ হেলিকেজ আমরা প্রথমেই পড়েছি যে হাইড্রোজেন বন্ডগুলো ভাঙে, অর্থাৎ হেলিক্স প্যাচগুলো খুলে দেয়। ডিএনএ পলিমারেজ 3 কী করে, যে 5 প্রান্ত ও 3 প্রান্তে নির্দিষ্ট পরিপূরক স্ট্যান্ড গঠন করে দেয়। এবার সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন কী কাজ করে, যে পুনরায় দ্বিতন্ত্রী অবস্থায় ফিরে না আসতে পারে সেটা নিশ্চিত করে। লাইগেজ এনজাইম কী করে, ওকাজাকি খণ্ডকে পরিপূরক স্ট্যান্ডে যুক্ত করে। প্রাইমেস কী করে, আরএনএ প্রাইমারকে স্ট্যান্ডের সাথে যুক্ত করে। ডিএনএ পলিমারেজ 1 কী করে, প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে। তো লাস্টে আমরা আসো যে জীবজগতে ডিএনএ রেপ্লিকেশনের গুরুত্ব অপরিসীম। কোষ বিভাজন গ্যামেট সৃষ্টির জন্য ডিএনএ রেপ্লিকেশন আবশ্যক। দেহের বিভিন্ন বৃদ্ধি ও জনন বিভিন্ন কাজে বৈশিষ্ট্য পূর্বপুরুষ থেকে উত্তর পুরুষে স্থানান্তর ইত্যাদির জন্য ডিএনএ রেপ্লিকেশন বাধ্যতামূলক।
ডিএনএ গঠন স্থায়ী, যা রেপ্লিকেশনের মাধ্যমেও কোনো পরিবর্তন ঘটে না। ডিএনএ হতে সকল প্রকার আরএনএ তৈরি হয়, মিউটেশন ছাড়া ডিএনএর কোনো পরিবর্তন ঘটে না। তো এইখানে তোমাদের কিছু অবজেক্টিভের জন্য কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, তো এইগুলো পড়ে ফেলো। তো এই ছিল আমাদের ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিটা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো নেক্সটে কোনো কোশ্চেন থাকলে আমার কাছে জিজ্ঞেস করো মেডিট্রিমার গ্রুপে। ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।